যে অবৈধভাবে ক্ষমতায় দখল করে থাকে, সে সবকিছুতেই অবৈধ দেখে। আমি তো বরং বলবো একজন সাধারণ নাগরিক হিসাবে যে নানা কারণে বরং এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়তো বা রিগ্রুপিং হচ্ছে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেল থেকে ছাড়া পাচ্ছে, কিন্তু এই আন্দোলন আরো সংগঠিত করতে হবে, কারণ এই সরকার 14 সাল থেকে অবৈধভাবে আছে। আমি একটা শব্দ খুব কানে বাজলো আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তার, যে ষড়যন্ত্র করলে সরকার তাদের এলিমিনেট করে দেবে। এগুলো শব্দ হচ্ছে সভ্যতা বিবর্জিত শব্দ। সরকারের বিরুদ্ধে চক্রান্ত না, যে কোনো চক্রান্ত, ইভেন যদি চক্রান্ত হয়, এলিমিনেট বলে কোনো শব্দ সভ্যতায় নাই। সরকার আইনের কাছে তাদেরকে সোপর্দ। আমি কেন ষড়যন্ত্র করে সরকারকে অন্যায়ভাবে, শোনেন, ষড়যন্ত্রেরও কোনো সংজ্ঞা নেই, ষড়যন্ত্রেরও কোনো সংজ্ঞা নাই। ষড়যন্ত্র সবসময় এক সরকার বিরোধী দলকে বলে, বিরোধী দল সরকারকে বলে। আমি সেই জায়গায় যেতে চাই। এখানে আজকে আমি এই জন্যই আপনাকে প্রশ্নটা করলাম। আমি একটু বিভ্রান্ত হলাম যে আপনি প্রশ্ন করলেন অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে, কিন্তু উত্তর আসলো বিএনপির অবস্থা কি, আওয়ামী লীগের কি, আমেরিকার কি স্বার্থ, এগুলো তো দীর্ঘ বিতর্কের বিষয়। মূল কথাটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছরই একটি বার্ষিক রিপোর্ট পেশ করে বিভিন্ন দেশের মানবাধিকার বিষয়। বাংলাদেশের বিষয়ে মানবাধিকার বিষয়ে রিপোর্টে যেটা দেখা গেছে যে অবস্থা আরো অবনতি হয়েছে। আপনি ফরগেট অ্যাবাউট মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট, এখানে আমরা 4 জনই বাংলাদেশের নাগরিক, তার মধ্যে 3 জন বাংলাদেশেই থাকে, আপনি বাদে, উপস্থাপক এবং বিদগ্ধ সাংবাদিক আপনি বাদে। এর কোনটা মিথ্যে? আমি তো বলবো অনেক ঘটনা বরং হয়তো আমেরিকার কাছে চোখেই আসে। আমরা খুবই সাধারণ আইনজীবী, একেবারেই ছোটখাটো আইনজীবী। আমার যে পরিচয় আপনি দিয়েছেন, এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি, আমরা গত 2023 জুলাই মাসে আমরা একটা সেমিনার করেছিলাম। সেখানে আমি নিজে একটা নিবন্ধ লিখেছিলাম, যেটা ইভেন আওয়ামী লীগের অনেক আইনজীবীরাও আড়ালে বলেছে যে তুমি সত্য কথা লিখেছো, যে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি, সাইলেন্সিং দ্য ডিসেন্ট ভয়েসেস। আমরা এই যে সবকিছুকে জাজ করে দেই না, কখনোই না। বাংলাদেশের জুডিশিয়ারির এত করুণ অবস্থা স্বাধীনতা যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের পর থেকে এই সরকারের, ইভেন এই সরকারের প্রথম 5 বছরেও না, 14 পর থেকে বিচার বিভাগের যে চরম অসহায়ত্ব, এইটা ইভেন স্বৈরাচার এরশাদ কিংবা সামরিক শাসকদের আমলেও বিচার বিভাগ এত অসহায় ছিল না, এত আপনার নাগরিক বিরোধী ছিল না, এত আজ্ঞাবহ হওয়ার প্রবণতা ছিল। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে কি করবে না করবে তাদের ব্যাপার তারা, কিন্তু আমাদের রিপোর্টে, মার্কিন যুক্তরাষ্ট্র রিপোর্টে যেগুলো বলেছে, দেখেন সাগর ভাই, আমরা আমাদের যে সারা বিশ্বের মানুষের জন্য যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার প্রিএম্বেলের একটা লাইন পড়ি আপনার দর্শকদের সুবিধার্থে। সেখানে 1948 সালে 10 ডিসেম্বর এটা অ্যাডপ্ট করার সময় 217 নম্বর রেজুলেশনে, যেটা আমাদের সরকার সাইন করেছে, whereas recognition of the inherent dignity and of the equal and inalienable right, শব্দগুলো খেয়াল করে, অলঙ্ঘনীয় অধিকার সারা বিশ্বের মানুষের রক্ষার জন্য, এবং মোট 30টা আর্টিকেল আছে। তার একটা খুবই ইম্পর্টেন্ট, 2-3টা খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল 1-এ বলছে অল হিউম্যান বিং আর বর্ন ফ্রি and equal in dignity and rights. Article 21-এ বলছে everyone has the right to take part in the government of the country directly or through freely chosen representative. প্রত্যেক নাগরিকের অধিকার আছে সরকারে অংশগ্রহণ করা, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। ইনডিরেক্টলি কেমন? থ্রু আপনার নির্বাচিত রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। ঠিক এটার আলোকে আমাদের সংবিধানে অনুচ্ছেদ 11-এ আছে যে রাষ্ট্রের একটি গণতন্ত্র হইবে, এবং আমি ওই ভাষায়, শুদ্ধ ভাষা ওখানে যা লেখা আছে তাই বলছি, গণতন্ত্র হইবে এবং প্রত্যেকটি পর্যায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে। আজকে সেটা আছে। এখন ইতিহাস বলতে গেলে আপনি মোগল আমলে যেতে পারেন,
সম্রাট আকবরের আমলে যেতে পারেন, সুলতান আমলে যেতে পারেন, পাল বংশের আমলে যেতে পারেন, ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধ তো হয়েছিল গণতন্ত্র, মানবিকতা, আরো পরে বঙ্গবন্ধু ঢুকিয়ে দিয়েছিলেন সমাজতন্ত্র, সেটাও খারাপ ছিল না। কিন্তু মেইন তো কথা ছিল গণতন্ত্র। আরো উল্লেখ করলে 3টি মূলনীতি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে আমি কোনো ব্যক্তিগত কুতর্কে যেতে চাই না। আমি জানতে চাই, আমি একজন খুবই সাধারণ নাগরিক হিসাবে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের স্তরের কোন জায়গায় আমরা আছি? কোনো জায়গায় নাই। কারণ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, বিচার না সাগর ভাই। আমাদের সংবিধানের প্রণেতারা বিচারকে বলেননি, বলেছে ন্যায় বিচারও না, সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ সোশ্যাল জাস্টিস। আজকে কোথায় সেগুলো? আজকে বাংলাদেশে 2টা জুরিসপ্রুডেন্স, আওয়ামী লীগ হলে একটা আর বাকি মানুষের জন্য হলে আরেকটা। আমি একদম উদাহরণ দিয়ে আপনাকে বলি, আপনি যদি মেহরবানি করে নোট রাখেন, আপনার ভবিষ্যতে আপনি যেহেতু অত্যন্ত ইনোভেটিভ জার্নালিস্ট, আপনার আলোচনা করতে সুবিধা হবে। একই কথা 2017 ব্যারিস্টার তাপস বলেছিল, 2023 জুনে বলেছিল যে প্রধান বিচারপতির পদত্যাগ চাই, প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছি। কোথায় মুগুর মারতে হয় আমি জানি, বুদ্ধিজীবীদের বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে ভাসিয়ে দেব। আমিরুল ইসলামের মতো লোক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উনি তদানীন্তন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের এজলাসে গিয়েও কোনো কন্টেম্প রুল ইস্যু করাতে পারেন। আর আপনার এই টকশো তো বহুদিন আসে, বাই নেচার এসে আওয়ামী লীগ। ব্যারিস্টার আশরাফ 2021 সালে ন্যায্য কারণে তদানীন্তন প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছিল, কারণ তিনি অহেতুক সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছিল করোনার অজুহাতে। 2.5 মাস তার প্র্যাকটিস বন্ধ ছিল, কন্টেম্প ছিল। কোন সে লয়ার পায় না। আমি আর আউসাবন বুলু আমরা তার হয়ে ফাইট করেছি। তো এইটা তো হাতে নাতে উদাহরণ। শোনেন, আমি একটু বলি, কিন্তু যেটা বলতে চাচ্ছেন জনাব মেজর আখতারুজ্জামান বলতেন যে এরকম আমাদের দেশের মতো দেশগুলিতে এই বিষয়গুলি অনেকটাই স্বাভাবিক না স্বাভাবিক না, এই স্বাভাবিকভাবে বিষয়গুলোকে এরকম ভাবে দেখবার পেছনে নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু নেই। না না, কোন আমেরিকার স্বার্থ আছে। কথার আমি চূড়ান্ত নিন্দা করি। এইটা হচ্ছে যে এটা সেরকম কথা, রাস্তায় মেয়েরা নামে, ছেলেরা তো উত্তেজিত থাকে, কাজী রেপ হবে, এগুলো অত্যন্ত অযৌক্তিক কথা। আমি তো আমার তো ছোট জীবন, মেজর আক্তার সাহেবের মতো এত বয়োজ্যেষ্ঠ আমি না, আমার অল্প জীবন। আমি তো নিজে আপনার ধরেন 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 2006, পরে 2008, ইভেন শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর শাসন আমলে 2000 প্রথম মানে দ্বিতীয়বার যখন উনি কেয়ারটেকারে 111 পরে জিতলেন, অর্থাৎ এই টার্মের প্রথম টার্মে এই সিরিজে, তখনও তো 5 বছরে আমি এত অন্যায় দেখি। আমি আপনাকে কয়েকটা চুম্বক কথা বলি। আমাদের হাইকোর্টে ছোট করে শেষ করতে হবে। হ্যাঁ ছোট, আমাদের হাইকোর্টে যদি আপনি যান, 5 বছরের মামলায়, ধরেন আমার তো 27 বছরের প্র্যাকটিস, 7 মাস যার প্র্যাকটিসের বয়স, সেও যদি 5 বছরের কোনো কনভিকশন মানে সাজা তার বিরুদ্ধে হাইকোর্টে আপিলে দাঁড়ায়, কোর্ট শুনেই বেল দিয়ে দেয়। কারণ 5 বছরের আপিল, অল্প সাজা, বেল। আর সেখানে বেগম জিয়া কোনো জামিন পেল না, উল্টো হাইকোর্টে 5 বছরেরটা 10 বছর হলো। সেম অন্যান্য সকলের ক্ষেত্রে। আমি তো এই উদাহরণগুলো এই জন্য দিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে করেছে। আমি আপনারা যে সূচকগুলিকে এখানে মেনশন করা হয়েছে সবগুলির সাথে কি আপনি একমত? এখানে তো একরকম ভয়ানক অবস্থাতে আমি কোন সূচক মানে মানব অধিকার, মানব জীবনের যে চলার পথে যা কিছু প্রয়োজন, যা কিছু মত প্রকাশ থেকে শুরু করে একটা রাষ্ট্র নাগরিক হিসেবে যত কিছু আছে, বিচরণ থাকে, সব জায়গাতে একটা ভয়ঙ্কর অবস্থার কথা তারা তুলে ধরেছেন। ব্যাপারটা কি এরকমই আসলে বিরাজমান? না, এরকম এর চেয়ে তো ভয়াবহ অবস্থা। আমি আপনাকে উদাহরণ দিই। আপনাদের মতো জনপ্রিয় সাহসী টকশো উপস্থাপকরা যদি, এটা ফরিদপুরের মধুখালীর ঘটনা, আপনি জানেন যেদিন আপনি, এটাতে যাব আমরা পরবর্তী, আমি এটার সঙ্গে একটু না সাগর, এটার সঙ্গে একটু রিলেটেড। আপনি যেদিন ওই লাইভ ওই অনুষ্ঠান করছিলেন, আমি আপনার অনুষ্ঠান দেখতে দেখতে আমার এই পল্টন চেম্বারে বসে, ল চেম্বারে, আমার চেম্বারে আরেকটা টিভি আছে, আমি সমস্ত বহুদিন পর বাংলাদেশের সো কল মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়া বা শেখ হাসিনার আজ্ঞাবহ 40টা বিটিভি দেখলাম। আমি অবাক হলাম,
উড়িষ্যায় নৌকা ডুবিতে 7 জনের মৃত্যু, দুঃখের ঘটনা, সেই নিউজ আছে, কিন্তু মধুখালীর কোনো নিউজ নেই, কোন মিডিয়ায়। এটা সেটা নিয়ে আমরা কোনো জায়গায় দ্বিতীয় আলোচনা পর্বে কথা বলবো, এটা আরো বিস্তারিত কথা বলবো। তার আমি মানে যেটা শেষ করছি, আমি জি। যেটা বলি, এই রিপোর্টের উদ্দেশ্য নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করা যেতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য রিয়েল ট্রুথ প্রিভেলিং ইন মাই কান্ট্রি। ওকে, এটাকে যে অস্বীকার, ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করেছে যে অবৈধভাবে সরকারকে হটানোর জন্য দীর্ঘদিন ধরে দেশ বিদেশে চক্রান্ত চলছে, এই চক্রান্ত মোকাবেলায় দেশব্যাপী মুক্তিযুদ্ধ যে তিনি আবারও ডাক দিয়েছেন। যে অবৈধভাবে ক্ষমতায় দখল করে থাকে, সে সবকিছুতেই অবৈধ দেখে। আমি তো বরং বলবো একজন সাধারণ নাগরিক হিসাবে, যে নানা কারণে বরং এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়তো বা রিগ্রুপিং হচ্ছে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেল থেকে ছাড়া পাচ্ছে, কিন্তু এই আন্দোলন আরো সংগঠিত করতে হবে। কারণ এই সরকার 14 সাল থেকে অবৈধভাবে আছে। এই সরকার ষড়যন্ত্র করে একটি প্রধান বিরোধী দলকে ভাঙতে পারেনি, একজন দুজন নেতাকে কিনে নেওয়া ছাড়া। এই সরকার এই দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। আমি আজকে আপনাকে একটা কথা বলে আমার শেষ করবেন। আমি জানি না এরপরে আমি গ্রেপ্তার হব কিনা। আমি আমার এই জীবনে এই সরকারের আমল ছাড়া আর কোনো আমলে আমি কোনোদিন কোনো কথা বলতে এত ভয় পাই।
রাজনৈতিক দল কোথায়? কোথায় আপনার যারা প্রতিবাদ করবে? হাইকোর্টের সেই মঞ্চ ভাঙ্গার লোক কোথায়? ওরা যদি দরজা ভাঙতে পারে হাইকোর্টের, আপনি পারেন না? ওই চেয়ারটাকে ছেড়ে উঠে ফেলে দিতে পল্টনের বাইরে পারেন না, পারেন না, পারেন না। কিন্তু দেশপ্রেমের কথা বলেন, পারেন না, কিন্তু ওরা পারে। ওরা লাথি দিয়ে হাইকোর্টে দরজা ভেঙে ফেলতে পারে, আমরা পারি না। এটাই আমাদের ব্যর্থতা। ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ। জি, জনাব সৈয়দ মামুন মাহবুব, আপনারা পারেন না, তারা পারে, এটা হলো বাস্তবতা। আর দ্বিতীয়ত হলো, যা বললেন খুব শিহরে ওঠার মতোই তথ্য দিলেন জনাব মেজর আখতারুজ্জামান। তিনি বলছেন যে আসলে এই মধুখালীর ঘটনা এটা স্বাভাবিকভাবে দেখবার সুযোগ নেই। আপনি মনে করেন কিনা আসলে এটা ভিন্ন একটা দেশের এখানে মঞ্চস্থ একটা ঘটনা, যার বিনিময়ে প্রাণ গেছে এবং যাচ্ছে, আজকেও ঘটনা ঘটেছে মুসলিমদের, কেন এমন জি অবস্থা? জি, ধন্যবাদ। এখানে আমার কাছে মধুখালীর ঘটনার যেটা মনে হয়, যে এখানে যারা এই ঘটনার প্রডিউসার, এই ঘটনার যারা ডিরেক্টর, তার মূল প্ল্যানে হয়তো আমি সবই অনুমান থেকে বলছি, আমরা তো আর জ্যোতিষ না, যেটুকু কম বেশি অভিজ্ঞতা আছে বা নানা সময় দেখেছি অনেক দিন ধরে রাজনীতি একজন কর্মী হিসাবে। এখানে আমাদের যে দুই একই সহপরিবারের যে দুই অসহায় সহোদর হত্যা হলেন নির্যাতনে, গরিব দুই কিশোরী বলবো, কারণ একজনের বয়স বোধে 15, একজনের 18। আমাদের শিশু আইন 2003 অনুযায়ী দুজনই শিশু। আমার কাছে কেন যেন মনে হয় যে এখানে যারা এই কুশীলব, এই নৃশংস ঘটনা, তারা মিসফায়ার করে ফেলেছেন। এখানে বোধহয় বিশুদ্ধ বাংলা নামের 2-3 জনকে হত্যা করে এই সরকারের বেনিফিট করাতো, সরকার ভারতকে বুঝাতো যে দেখো আমাদেরকে আরো অনুগত করো, আমরা তোমাদের আরো উজাড় করে দেই, কারণ দেখো একটু সুযোগ পেয়ে দুই হিন্দুকে মেরে ফেলেছে। এবং ভারতের নির্বাচনও শেখ হাসিনার সরকার মোদীকে একটা অ্যাডভান্স উপহার দিত যে তুমি তোমার হিন্দুত্ববাদী রাজনীতি আরো করো। এটা আমার ওয়াইল্ড অনুমান, একদম কোনো ভিত্তি ছাড়াই আমার যেটা গাট ফিলিং। কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আজকে যে আন্দোলন হয়েছে, এটা আরো 2 দিন আগে হওয়ার কথা ছিল। দেখেন, আমি নৈরাশ্যবাদী লোক না, আমি মনে করি না যে 2 জন মরবে, গাজায় 18,000 মরছে, তাহলে বাংলাদেশও প্রত্যেকদিন 36,000 লোক মরুক। আমরা এগুলো কথা যখন বলি খুব দায়িত্ব জ্ঞানহীন লোকের মতো। আমার স্ত্রী, আমার পুত্র মারা গেলে তখন আমি বুঝবো এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা। ওই দরিদ্র মায়ের এই 2 কিশোর শ্রমিক ছাড়া তার তার অন্ন যোগানোর কেউ নেই। যাই আন্দোলন মাস পর কেউই আর মনে রাখবে না, এটা সেইখানে না। আমাকে 2 জন, আমি সাগর ভাই আপনার 2-1 মিনিট বেশি চেয়ে নেব। যদি ঘটনার মূলে না যায়, লক্ষণ দেখে আলোচনা অন্ধ গলির মতো ঘুরতে। 47-এ ভারত পাকিস্তান বিভক্ত, ভারতের যাত্রাটা হয়েছিল কিন্তু নেহরুর মতো একজন প্রজ্ঞাবান নেতার, মহাত্মা গান্ধীর প্রত্যক্ষ তত্ত্বাবধান। পাকিস্তানের প্রথম 1962, অথচ ভারতের সংবিধান হলো সাল। এবং আপনি জানেন 2.5 বছর ধরে সাংবিধানিক বিতর্ক। আপনি চিন্তা করেন, বলে স্টেটসম্যান নেতৃত্ব জওহরলাল মৌলানা আবুল কালাম আজাদদের, এ ভারত দাঙ্গা চলছে, যে গণ চলছে, তার আশপাশও রক্তের হোলি খেলা। কিন্তু ভারতের ইভেন মুসলিম লীগ ভারতে ছিল, অন্যান্যরা তো নিল যে না, যা ঘটেছে আপনার আপনার প্রচুর সমস্যা হচ্ছে, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমার কাছে মনে হয় বারবার আপনি স্টাক হয়ে যাচ্ছেন, বারবার হয়ে যাচ্ছেন। আপনার আগের তুলনায় এবার আপনার নেটওয়ার্কটা প্রবলেম দিচ্ছে। আমি আপনার নেটওয়ার্কটা একটু যদি না শুনতে পাচ্ছি, কিন্তু আপনি একটু পরপর থেমে যাচ্ছেন, প্রতি 10 সেকেন্ডে আপনি একবার করে থেমে যাচ্ছেন। আপনার কথার ফ্লোটা খুব স্বাভাবিকভাবে শোনা যাচ্ছে না। আপনি একটু দয়া করে আপনার নেটওয়ার্কটা পরিবর্তন করে নিন। আমি এই সুযোগে জনাব ডক্টর কামরুল হাসানকে একটু শুনতে চাই। আপনি প্রয়োজনে একটু নেটওয়ার্কটা বলবেন, ডক্টর কামরুল হাসান। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা যে বিষয়ে আলোচনা করছি আমরা, সেই জায়গায় আমাদের আলোচকদের মধ্যে মোটা দাগে তেমন কোনো পার্থক্য নেই চিন্তার, আমি যেটা অনুমান করছি।
পার্টিকুলারলি এই বিষয়টাতে আপনি যেটা বলতে হ্যাঁ, এই বিষয়টাতে যে এখন ভারতের যে নির্বাচন এবং নির্বাচনে যে হিন্দুত্ববাদী যে ভাবনা, একটা হচ্ছে তাদের ফিলসফি, তারা কিভাবে এগোতে চায়। অখণ্ড ভারতের যে কনসেপ্ট একটা আছে, যেটা আমি বলছি, দামোদর সাভারকর, এটা 1923 সালে তার এই অখণ্ড ভারতের একটা বয়ান আছে। যদিও ওখানে যারা ভারতের যে ইতিহাসবিদ, যারা প্রগতিশীল ইতিহাসবিদ আছে অনেকেই, তারা তার সঙ্গে একমত না যে ভারতের ইতিহাস এমন না। কারণ আমাদের বাংলাদেশ তো দেখুন, ওয়ারি বটেশ্বর, কত হাজার বছর পুরনো সভ্যতা। ফলে 1971-এর পূর্বে বাংলাদেশের ইতিহাস ভারতমুখী হবে, এটা তো ইতিহাসের কথা হতে পারে না। ফলে এটা ওখানের যারা অনেক বুদ্ধিজীবী আছে তারাও এই ভাবনাটা শেয়ার করে। আমাদেরও তো অতীত আছে, আমাদের এখানে অনেক জাতিগোষ্ঠী ছিল। দেখুন, এখন মোদী সাহেবের যে উপস্থিতি, এইটা আসলে সন্দেহটাকে আমাদের সবার একটু ঘনীভূত করেছে। দেখুন, 2002 সালে, আজ থেকে 21 বছর আগে, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, 28শে ফেব্রুয়ারি সেই গুজরাট গণহত্যার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং সেখানে যে গণহত্যাটি হয়েছে, এটা নিয়ে বিবিসি গত বছর 4 পর্বের একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেছেন, এবং যেটা ভারত জুড়ে নিষিদ্ধ হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই যে গুজরাটের গণহত্যা, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, ভারত স্বাধীন হওয়ার পরে বোধহয় এর চেয়ে বড় নিষ্ঠুর আর হত্যা হয়নি। তো সেখানে একটা, শুধু একটা উদাহরণ মনে করে দেয় একটা ঘটনার কথা, সেটা হচ্ছে ওখানে সংসদ সদস্য ছিলেন এহসান জাফরি, আপনারা দেখবেন। তিনি, তার বাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছেন, সংখ্যালঘু মুসলিম, এবং তিনি ওই সময় তাদের প্রাণে রক্ষা করবার জন্য, সেটা 2002 সনের 28শে ফেব্রুয়ারির কথা বলছি, তিনি রাজনৈতিক নেতা যারা তাদের ফোন করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করেছেন, রেসপন্স পাননি। এমনকি ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী সাহেবকেও ফোন করেছেন, এবং উনি অত্যন্ত দুর্ব্যবহারের শিকার হয়েছেন, যেটা এই প্রামাণ্য এই চিত্রে ইমতিয়াজ পাঠান নামে একজন সাক্ষ্য দিয়েছেন। তার মানে হচ্ছে যে মোদির বিষয়ে বিবিসির যেই 4 পর্বের এই প্রামাণ্য দলিল, যেটা ভারত জুড়ে নিষিদ্ধ হয়েছে, এবং এটা সবাইকে নতুন করে আবার মানে এই যে অসাম্প্রদায়িক নেহরুর ভারতকে মোদির হিন্দুত্ববাদী গুজরাটি যে ভারত তৈরি করার যে প্রবণতা, সেটার বিরুদ্ধে ভারতবাসীদের, তাদেরও অধিকাংশ মানুষের কিন্তু একটা ভাবনার জায়গা থেকে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফলে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা ভাবনা, হিন্দুত্ববাদী যে তাদের ভাবনা, এবং আপনি জানেন গতকালকে যেটি ঘটেছে, একজন দর্শকও বলার যেটি চেষ্টা করেছে, যেটি আমি খুব স্পষ্টভাবে, আমি ভারতীয় নির্বাচনটাকে খুব প্রতিদিনই একটু অবলোকন করার চেষ্টা করি। এবারও মোদী, তিনি তো বর্তমান সিটিং প্রধানমন্ত্রী, বর্তমান নির্বাচন চলছে, তিনি সরাসরি মুসলিম কার্ডকে তিনি ব্যবহার করেছেন গতকালকে, এবং তিনি ঘৃণা ছড়িয়েছেন, সরাসরি বলেছেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দু নারীদের যে গলায় যেটা পরে, তারা যারা বিবাহিত, কি বলে এটাকে, ভুলে গেলাম, মঙ্গলসূত্র, সেই মঙ্গলসূত্রটা পর্যন্ত তারা রাখতে পারে। সেই মঙ্গলসূত্র কংগ্রেস মুসলিমদেরকে দিয়ে দিবে, এবং মুসলিমদেরকে তিনি এমন ভাবে আক্রমণ করেছেন, মুসলিমরা যারা বাচ্চা বেশি দেয়, যারা, যেটা মনমোহন সিং এর আগে বহু আগে বলেছিল যে এই দেশের যারা মাইনরিটিজ আছে তাদের সকল সম্পদের মধ্যে প্রধান অধিকার রয়েছে মুসলিমদের, সেই বক্তব্যকে, বহু বছর আগে দেওয়া বক্তব্যকে এখন তিনি ব্যবহার করছেন ট্রাম্প কার্ড হিসেবে, একটা ধর্মীয় কার্ড হিসেবে। তো এই যখন ঘৃণা ছড়াচ্ছে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী, সেটারই একটা অংশ বা পরিকল্পনাকে আমাদের দেশেও বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটি যথাযথভাবে বলার চেষ্টা করেছে মোহাম্মদ আখতার। এটা আমি সেটার সাথে আসলে একটু যুক্ত করতে চাচ্ছিলাম। এটা আমি নিশ্চিত না, তবে আমি আমাদের সরকার বাহাদুর যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছেন, সেটা দেখে আমি অনেক বেশি উদ্বিগ্ন, এবং আমার মনে হচ্ছে যে বিষয়টি সঠিকভাবে আগাচ্ছে না। আমরা হচ্ছি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। বাংলাদেশ আসলেই
মোদির সেই হিন্দুত্ববাদী ভারতের, যেখানে আপনি কংগ্রেস বলুন, কিন্তু ইন্ডিয়ান আমাদের সরকারের সাথে কংগ্রেসের অংশ সক্ষতা আছে, সবচেয়ে বেশি, যতটুকু আমরা ঐতিহাসিকভাবে যতটুকু জানি। সেটা থাকলেও কিন্তু এই মোদির যে ভাবনা, সেটা ভারতের মানুষও কিন্তু নিরাপদ বোধ করছে না, যারা প্রগতিশীল, যারা অসাম্প্রদায়িক ভারতের স্বপ্ন দেখেছিলেন। নেহরুর ভারত তো কিন্তু নেই, এটা কিন্তু মোদির হিন্দু ভারত হিন্দু এখন। সম্প্রদায় কিন্তু খুশি মোদি এবার আসবে আগের তুলনায় আরো বেশি সিট নিয়ে, এটা অলরেডি ডিসাইসিভ একটা অবস্থানে আছে তিনি। এটা এটা শুধুমাত্র এটা election এইটা দেখুন, এই বিষয়টা, এই ভাবনাটা খুব স্বাভাবিক। তারা 400 আসনের একটা টার্গেট করেছে এবং তারা এককভাবেই 450 আসন আশা করছে। কিন্তু নির্বাচনের সর্বশেষ যে অবস্থা পশ্চিমবঙ্গ আমরা দেখেছি, তাদের যে 3টি আসন, সেখানে অন্য জায়গায় 60% ভোট হলেও প্রায় 78% ভোট পড়েছে ওখানে। তাহলে তিনি দেখতে পেয়েছেন যে মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা তিনি যেমন ছড়াতে সক্ষম হয়েছেন, তেমনি ভাবে যারা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক ভারতে বসবাস করতে চান, তাদের মধ্যেও এক ধরনের দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। এবং আমাদের একজন দর্শক শ্রোতা বলছিলেন, তিনি প্রথম আলোতে পড়েছেন যে মোদির অবস্থা ভালো নেই। আসলে ভালো নেই মানে সেই অর্থে না, ভালো নেই মানে হচ্ছে যে এর আগে যে পরিমাণ সারা দেশে মানুষের ভোট না দেওয়ার, যেমন আমরা তো দেখেছি যে কোনো কোনো জায়গায় ভোট বর্জনও করেছে নাগাল্যান্ডে, তাই না? 6টা জেলায় একজনও আসেনি। সেটা রাজ্য আলাদা করবার একটা সংগ্রাম। সেটার পাশাপাশি এটা তার গুড গভর্নেন্সের যে সংকট, সেটা আমরা পরিষ্কার দেখতে পাই। আর আরেকটা হচ্ছে সাম্প্রদায়িকতার যে বিষয়টা, এটা উনি রাগঢাক রাখেননি। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা কিংবা এখানে ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে ভারত পররাষ্ট্রনীতিতে যেমন কোনো রাগঢাক ছিল না, অত্যন্ত পরিষ্কার ভাবে তারা একটি অংশ, মানে বাংলাদেশের মানুষের সাথে না দিয়ে শাসক দলের পক্ষ নিয়েছেন। ঠিক একইভাবে মোদির যে এই বিষয়টা, সেটা হচ্ছে তারা হিন্দুত্ববাদী ভাবনা এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদেরকে জেল জুলুম, যেটা আমরা আমাদের এই দেশেও দেখেছি, সেই একই পলিসি দিছে। এবং এখানে সবচেয়ে ইফেক্টিভ এখন যেটা, সেটা হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। বাংলাদেশে যে বিষয়টি হয়েছে, সেটি হচ্ছে যতটা না ভারত চেয়েছে, তার চেয়ে আমরা বোধ হয় উপঢৌকন হিসাবে, যেটা আমার আগে মাহবুব ভাই বলেছেন, যে আমাদের মনে হচ্ছে যে এরকম দুটো বিচার বহির্ভূত, মানে অন্যায় ভাবে পিটিয়ে হত্যা করবার যে ঘটনা, তাও সাম্প্রদায়িকতার ইস্যু তুলে বাংলাদেশে। এবং সেখানে দুজন শ্রমিককে, যারা মুসলমান না, যারা কোন রকম বিচারের আওতায় না এনে তাদের বিরুদ্ধে অভিযোগ করা যেত। এটা একটা রাষ্ট্র, এখানে আইন কাজ করবার কথা। এখানে কারো বিরুদ্ধে যদি এরকম আগুন দিয়ে মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ থাকে, সেটা প্রমাণ সাপেক্ষে বিচার হতে পারে। তার তো মৃত্যুদণ্ডও হতে পারতো এই দুজনের, কিন্তু ওখানে পিটিয়ে হত্যা করবে, এটা কি কোনো রাষ্ট্র কাজ করে? তাহলে এটা একটা পলিটিক্যাল ইস্যু। এবং সেটাকে রাষ্ট্রের দায়িত্বে যারা, সে দায়িত্ব পালন না করে যদি কেউ সন্দেহ করে, যেটা মাহবুব ভাই বলেছেন, যে এইটা একটা উপঢৌকন হিসেবে, যে বাংলাদেশ এমন একটি অবস্থায় গিয়েছে যে যেখানে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহ থেকে পিটিয়ে হত্যা করলেও সমস্যা নেই, এমন একটি পরিস্থিতি কি তৈরি করে না? আর এই দায়টা কি? ওখানে যারা মানববন্ধন করেছে বিচারের দাবিতে, তাদের উপর পুলিশ যখন চড়াও হয়, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শাসক দল প্রতিবেশী কাউকে খুশি করবার চেষ্টা করছেন, এরকম সন্দেহ করা কি অমূলক? তবে আমি যেটা বলতে চাই, আমরা হচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। আমরা এটা বলতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। ফলে আমি বিশ্বাস করি যে যেই চেষ্টাটি হচ্ছে ভারতে, ওটা ভারত অশান্ত হচ্ছে, অসাম্প্রদায়িক ভারত আর সেই জায়গায় নেই। মোদির সেই গুজরাটি যেই ফিলসফি, হিন্দুত্ববাদী ফিলসফি, সেটাই আমাদের সরকার যেভাবে বিসর্জন দিচ্ছে আমাদেরকে, সেই জায়গাটায় শুধুমাত্র সরকার ক্ষমতায় থাকবে এখানে কিন্তু শেষ নয়। এখানে যদি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় এবং মানুষের মধ্যে 15 থেকে 17 বছর গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতা নেই, এবং যারা বিরোধী দল করছেন তারা 6 মাস কারাগারে থাকছেন, না হলে 6 মাস পালিয়ে থাকছেন সন্তানদের অভিযোগ। তারা বাবাকে দেখতে পায় না, কারণ যখন কারাগারের বাইরে থাকে তখন পালিয়ে থাকে, আর বাকিটা কারাগারে থাকে। এইরকম মানুষগুলো এত অত্যাচার, এত মার্জিনালাইজ করা, 28 তারিখের এত বড় ক্র্যাকডাউনের পর যদি সাম্প্রদায়িকতার এই বিষয়টাকে সরকার সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে, তাহলে
ওই যে শহর পড়লে দেবালয় এড়ায় না যে কথাটা, আমরা কেউ নিরাপদ না। ফলে আজকের আলোচনায় আমি যে বিষয়টা খুব গুরুত্বের সাথে বলতে চাই, এখানে আমরা ঘৃণা ছড়াতে চাই না। আমরা আমাদের আবহমান কাল ধরে আমরা যে সহাবস্থানে যে জায়গাটি আছি, আমরা সকলেই মিলেমিশে আছি। এই জায়গাটার ব্যত্যয়, গণতন্ত্র ধ্বংস করার দায় যেমন শাসক দল নিতে হচ্ছে, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার যে প্রতিবেশী, যেই আমরা দেখেছি আঞ্চলিক মোড়লের যেই অশুভ চক্রান্ত, সেটা নিজেকে বিসর্জন দেওয়া সামিল মনে করবে, এবং এই দায় সম্পূর্ণ শাসক দলকেই বহন করতে হবে। এবং এটা কোনোভাবেই গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে একতরফা নির্বাচন, ডামি নির্বাচন, কিংবা উপজেলায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শালা শালিকার যে নির্বাচন, সেটার চেয়ে অনেক বেশি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি সরকার বাহাদুর এই বিষয়টি আমলে নিবেন এবং অতি দ্রুত এটা হ্যান্ডেল করবেন, তাহলে আমাদের সবাইকেই অনেক বেশি মূল্য দিবে। জনাব সৈয়দ মাহবুব, অতি দ্রুত এটাকে হ্যান্ডেল করারই একটা প্রয়াস ছিল যে মানববন্ধনকে কোনোভাবে কন্ট্রোল করে যেন মানুষ আরো বেশি বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে তার লক্ষ্যেই একমাত্র সরকার চাচ্ছে যে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকুক। সেজন্যই এমন একটা ক্ল্যাম্প ডাউন বলুন বা গুলি করে সবাইকে কন্ট্রোলে রাখার প্রয়াস বলুন। আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আমাকে আমার লাইনের জন্য আমি একটু বের হয়ে গিয়েছিলাম। আপনাদের সবার কাছে, শ্রদ্ধেয় আলোচকদের, দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব সংক্ষেপে একটু দু একটি বিষয় বলে আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি যে কথা বলতে গিয়ে তখন বলতে পারিনি, তো তখন ভারতের সংবিধান প্রণেতারা উদ্যোগ নিল যে আমরা ভারতকে ধর্মনিরপেক্ষ ভারত করব, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও, এবং দাঙ্গাও হয়েছিল অনেক। এবং তারপরও ভারতে কিন্তু বলেছিল যে ভারতের কোনো রাষ্ট্র ধর্ম থাকবে না ভারত। এবং এই বিতর্কগুলো আপনি অবাক হবেন, সংবিধান বিতর্ক সভা ভারতের আজকে যত সমস্যা ভারতে দেখছেন, এগুলো সবগুলো ভারতের নেতৃবৃন্দরা আজ করে এগুলোর উত্তরও দিয়েছিলেন কি হবে না হবে। যেমন হিন্দি রাষ্ট্রভাষা না, প্রত্যেক প্রদেশের ভাষা হবে। আর আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন, নরেন্দ্র মোদী হিন্দু ভোট অর্গানাইজ করছে, মুসলমান ভোটকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার। নরেন্দ্র মোদীর রাজনীতি হচ্ছে এইটা। নরেন্দ্র মোদীর একটা সাফল্য আছে, নরেন্দ্র মোদী আমাদের এখানকার রাজনীতিবিদদের মতো হিপোক্রিট না, যে জানে যে এই সরকার ভোটের নামে প্রহসন করছে, কিন্তু আমি তাও ভোটে গিয়ে দেখতে চাই। নরেন্দ্র মোদী এত বোকা না। আপনি মিউট হয়ে গেছেন, হ্যাঁ। আপনার মুসলমানদেরকে কোণঠাসা করা, খ্রিস্টানদের কোণঠাসা করা। এবং আপনি তো এটা বললেন, আরেকটা স্টেটমেন্ট, সাগর ভাই আপনি একজন জনপ্রিয় সাংবাদিক, আপনি বোধহয় দেখেছেন, রাহুল গান্ধী তার নির্বাচনী ম্যানিফেস্টোয় বলেছে যে মুসলমানদেরকে নানা যারা পশ্চাৎপদ তাদেরকে কিছু সাহায্য করা হবে। নরেন্দ্র মোদী এটাকে তুলনা করেছে 1940 সালের তদানীন্তন অবিভক্ত মুসলিম লীগের নির্বাচনী ম্যানিফেস্টো। অর্থাৎ সে এই যে দুইবার জিতেছে, দুইবারই ধর্মীয় কার্ড খেলে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাবে, সেই মন্দির বানিয়েছে এবার। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে যে দেশের ভারতের যে জনমত জরিপ, সেখানে 62% ইয়াংরা মোদী বিরোধী। এবং ভারতের অর্থনীতি, ভারতের সামাজিক সূচক সবগুলোতে, এবং কোনোটায় আমাদের থেকেও পিছনে। কিন্তু ওই যে কার্ল মার্কস যে বলেছিল একটা, যে ধর্ম এমন একটা বিষয় যে আপনার এটাকে যুক্তির চেয়ে আবেগ দিয়ে বিচার করে, ফলে সে তার হিন্দু কার্ড খেলছে। আমি বলছি না যে মোদী জিতবে না, কিন্তু যে আশা করছে সেইটা হবে না। আমি আপনাকে এটুকু বলি, মোদী 400 আসন নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে, রাইট? এমন একটা আশঙ্কা এখন হচ্ছে, যেটা তারা বলেছিল যে ইস বার 400 পার, ওই জায়গায় কি পার। আমি আপনাকে বলি, আমিও আমার ছোটবেলা থেকেই আমার নানা কারণে আমি ভারতের রাজনীতি আমি গর্ব করে বলতে পারি, যে কোনো কারণই হোক আমি খুব ফলো করি। মোদীকে যদি এবার 400 আসন পেতে হয়, তাহলে খালি ভারতের সংসদ নির্বাচন করলে হবে না, পাকিস্তানেরও সংসদ নির্বাচন করতে হবে, বাংলাদেশেরও নির্বাচন করতে হবে। কারণ আপনি জানেন যে সাউথ, দক্ষিণ ভারত যেটা, সেখানে মোদী অনেক দুর্বল, পশ্চিমবঙ্গে মমতার কাছে দুর্বল, কেরালায় কংগ্রেস এবং কমিউনিস্টদের কাছে আপনার। সুতরাং সেইটা যাই ঘটুক, আমি যে মূল আলোচনায় আসছি, আমরা এখানে বলছি না ভারত আসে, ভারত এই করছে সেই করছে, আমি এগুলো নৈরাশ্য আলোচনা করতে চাই না। আমার বক্তব্য যে হ্যাঁ, ভারত তো সবসময়তেই চেষ্টা করেছে আমাদেরকে দমানোর জন্য। বঙ্গবন্ধুকে
ওআইসি সম্মেলনে যেতে বাধা দিয়েছিল না ভারত? বলেছিল আপনি ওআইসি সম্মেলনে যেন না, আপনি ওআইসির মেম্বার হয়েন না। এটা তো ডকুমেন্টেড ফ্যাক্টস। ভারতের হাই কমিশনার গিয়ে আগের দিন 32 নম্বরে বঙ্গবন্ধুকে মানা করেছিল, এবং তখনকার লাল ফোন, এগুলো তো জেন দীক্ষিতদের বইতে আছে। আমি বাংলাদেশের লেখকদের বই বলছি না, ভারতের লেখক ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট সেক্রেটারি অন্যতম জেন দীক্ষিত বলেছে, আমরা মুজিবের সাহস দেখে অবাক হয়েছিলাম যে বঙ্গবন্ধু সরাসরি লাল ফোনে, তখন তার মার্জনা করবেন, মোবাইল ছিল না, ইন্দিরা গান্ধীকে বলেছিল যে আস্ক ইউর হাই কমিশনার টু নো হাউ টু টক উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আপনার এই জন্য কি দরকার? আমরা তো জানি ভারত চেষ্টা করবে, আশপাশে চারিদিক দিয়ে আমাদের হয়েছে, যে কোনো কারণই হোক, আমি তো আর ভূগোল চেঞ্জ করতে পারবো না। সেই জন্যই আপনার যদি এখানে একটা নির্বাচিত সরকার থাকতো, জনগণকে সে ঐক্যবদ্ধ রাখতে পারতো। শুধু ক্ষমতায় টিকার জন্য ওই যে ভারতের এক আপনার ভারতে যখন ইন্দিরা গান্ধী জরুরি আইন জারি করলো, তখন ভারতের এক নেতা বলেছিল, সাংবাদিক নেতা, যে ইন্দিরা গান্ধী বলেছিল আমাদের নীল ডাউন হওয়ার জন্য, আর আমরা হামাগুড়ি দিচ্ছি। তো ভারত বর্তমান আরএসএস শেখ হাসিনার কাছে চায় যে তুমি আমার নত জানু হওয়া, আর এরা চায় যে আমরা তোমার দাস হব, সেবক না। সেবক আর দাসের মধ্যে পার্থক্য পর্যন্ত। সুতরাং এইখানে এগুলোর বিরুদ্ধেই আমাদের একটাই পথ, খুব কঠিন পথ। আমি আক্তার ভাইয়ের সঙ্গে একটার সঙ্গে একমত যে রাজনৈতিক নেতৃত্বই পারবে, একটা সঠিক দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বই পারবে। মধুখালীর ভবিষ্যৎটা তার কোন দিকে যাচ্ছে, এবং ওই ঘটনাটাও তার মানে কি আপনি পার্ট অফ ইন্ডিয়ান ইলেকশন হিসেবে দেখতে চান? দেখেন, একেবারে তো আপনি মানে কংক্রিট সিদ্ধান্তে তো আসা যাবে না, অনুমানগুলো করা যেতে পারে, হতে পারে ওই ঘটনার আলোকে নানাভাবে, কিন্তু এটা তো ফ্যাক্ট। একটা বিষয় নিশ্চিত, আপনি এই ঘটনার কোনো তদন্ত পাবেন না। বাংলাদেশে মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে মৃত ব্যক্তিও তার হত্যার পরে তার আত্মীয় স্বজন তদন্ত পায় না। এই ট্র্যাজেডি আমাদের দেশে। আমি বরং আজকে মৌলিক দু একটি কথা বলে আমার কথা শেষ করি, কারণ আমাকে একটু সময় দিয়েন। আপনাকে আমি কয়েকটা কথা বলি। আমার যেটা নিজের চিন্তা থেকে হয়েছে, 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড, সমগ্র পরিবারের, শিশুপুত্র রাসেলের, পরবর্তীকালে 3রা নম্বরে 4 জাতীয় নেতার হত্যাকাণ্ড, তাজউদ্দিন সাহেবকে যদিও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে আওয়ামী লীগেরই বড় অংশ শেখ ফজলুল হক মনিরা বের করে দিয়েছিল। যাই হোক, সেই 4 জাতীয় নেতা হত্যাকাণ্ডের পর বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে এমন একটা আবেগ জড়িয়ে দেওয়া হয়েছিল যার অতীতের কোনো জিনিসগুলো আলোচনা করা যায় না। আপনাকে জি, আপনি আবারও মিউট হয়ে গেছেন। এইটা দেখলে আপনি অবাক হবেন না। 1973 সালে তো কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। জাসদ ছিল, বড়জোর 20-30টা আসন পেত। ন্যাপ, মুজাফফর, ভাসানী, কমিউনিস্ট পার্টি 2-3টাই বা বড়জোর বা নাও পেতে পারত। সেই নির্বাচনও বঙ্গবন্ধুর নেতৃত্বে সুষ্ঠু হয়নি। আপনি নিশ্চয়ই ভালো সাংবাদিক, হেলিকপ্টারে উঠতে পারেন, কিন্তু বাংলাদেশের বহু লোক এখনো হেলিকপ্টারে ওঠেনি। কিন্তু 73-এর 7ই মার্চ নির্বাচনে খন্দকার মুস্তাকের ব্যালট বক্স দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে বাংলাদেশে ঢাকায় নিয়ে এসেছিল। 73-এর ডাকসু নির্বাচনে ছিনতাই হয়েছিল ব্যালট বক্স বঙ্গবন্ধুর পুত্রের নেতৃত্বে। এই সমস্যাগুলো না বুঝলে, এবং আজকে মেইন সমস্যা কি জানেন, আমার অধ্যাপক সাহেব আছেন কিনা, মেইন সমস্যাটা হচ্ছে শেখ হাসিনা অত্যন্ত শার্প পলিটিশিয়ান, অত্যন্ত পোরখাওয়া পলিটিশিয়ান। এটা তো ঠিক, তার জীবনে বিশাল ট্র্যাজেডি হয়েছে, নানা দুঃখ কষ্ট চড়াই। সে একটা জিনিস বুঝেছে যে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কোনো কালই কখনই বেশি ছিল না। আমি তার একটা প্রমাণ বলি। 1996-তে যে ভাষাই বলেন মানলাম, আওয়ামী লীগের আন্দোলনের সাফল্য হিসাবে বেগম জিয়া ক্ষমতা ছাড়ার আগে বাধ্য হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এনাক্ট করতে। যদিও আরেকটা মত আছে যে বেগম জি আরো জেদাজেদি করে মানুষ খুন করে এখনকার সরকারের মতো সমস্ত নিপীড়ন নির্যাতন করে, এই যে প্রেস ক্লাবে জনতার মঞ্চ, সেখানে গুলি 28 অক্টোবরের মতো ক্র্যাকডাউন করলে কয়দিন টিকতে পারতো, সেই প্রশ্ন উঠবে। কিন্তু পুলিশ আসেইনি সেখানে। আমি মানলাম, সবই মানলাম। তারপরে নির্বাচনের রেজাল্ট কি কামরুল ভাই নিশ্চয়ই মনে আছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ 147-এ গিয়ে থেমে গেল। এত বড় আন্দোলনের পর, এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, ওই যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর ভাষায় বঙ্গবন্ধুর সুকন্যা,
মাথায় হেজাব পরে তসবি হাতে নিয়ে আপনি ওখানকার ওই সময়কালের ম্যানিফেস্টো দেখেন, বঙ্গবন্ধুর শাসনামলে কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইলো মেয়ে হয়ে, তারপরও 147 আসন, বিএনপি 119, তাকে এরশাদের দ্বারস্থ হলো যে এরশাদের হাতে নূর হোসেন সহ বাবুল, ফাত্তা, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, তাজুল, ডক্টর মিলনের রক্ত সেই এরশাদের দ্বারস্থ হয়ে, এবং আপনি দেখবেন প্রথম 2-2.5 বছর শেখ হাসিনা ওই সরকারের নাম দিয়েছিল জাতীয় ঐক্যমতের সরকার। রব ভাই মন্ত্রী হলেন, আনোয়ার হোসেন মঞ্জু হলেন, জাতীয় পার্টি সাপোর্ট দিল। কাজেই শেখ হাসিনা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ একটা অংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে, কিন্তু বিজয়ী হওয়ার জন্য যে দরকার সেইটা অতীতেও যেরকম ছিল না, আর 2014 থেকে জোর জবরদখল করে শাসন, লাগামহীন দুর্নীতি, চূড়ান্ত নিপীড়ন, নির্যাতন, মানুষের কণ্ঠরুদ্ধ করা। আপনার মতো একটা টকশোর উপস্থাপক হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী, তার 2.5 বছর জেল, এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসকে সিনহা একটি রায়ে একটা অংশ লিখেছিল যেটি হয়তো সরকার প্রধানদের পছন্দ হয়নি, সেই জন্য তাকে দেশ ছাড়তে হয়নি, শুধু তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথম একজন সাবেক প্রধান বিচারপতি 10 বছরের জেল হয়েছে। আমি শেষ করছি না, সাগর ভাই, আরেকটা ভোটের মাধ্যমে একটা সরকার যদি থাকে তাহলে না, আমি আপনাকে হাতে চোখে আঙ্গুল দিয়ে উদাহরণ দেই। আমি ইদানিং একটা খেলা দেখি যে এটাও একটা সুবিধাবাদী খেলা, এই সব আমলি হয়েছে, এই সবাই খারাপ, কেউ ভালো না, সুতরাং মেনে নাও রে। না, 2005 সালে জাস্টিস ABM খায়রুল হক, যে পরবর্তীকালে সরকারের আজ্ঞাবহ হয়ে কেয়ারটেকার বাতিল করে বাংলাদেশে এই জঘন্য অবস্থা দায়ী করলো, যাদের একদিন গণ আদালতে বিচার হবে, সেই ABM খায়রুল হক 2005 সালে রায় দিয়েছিল যে জিয়ার সামরিক শাসন অবৈধ, 5ম সংশোধনী অবৈধ, বিএনপির পুরো রাজনীতিকে কুঠারাঘাত করেছিল। আমি পক্ষে বিপক্ষে বলছি না, কই বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, উনি তো খায়রুল হকের চুল কেশাগ্র স্পর্শ করেনি, উনি পারতেন না খায়রুল হককে পদত্যাগ করাতে। সুতরাং চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বেগম জিয়া একজন লিবারাল ডেমোক্রেট, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও। কাজে এইখানে যারা বিভ্রান্ত হয়ে এই সরকারের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করছে, এগুলো হচ্ছে ব্যর্থ হবে। রাত যত গভীর হোক না কেন, সূর্যোদয় হবেই। এবং আজকে ভারত যাই করুক না কেন, ভারতের সঙ্গে দর কষাকষি একমাত্র করতে পারবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এবং ভারতের সঙ্গে মানে আপনার সম্পর্ক ভালো রেখেও কঠিন হয়েও কাজ করা যায়। বঙ্গবন্ধুর শাসনামল দেখিয়েছে, জিয়াউর রহমানের শাসনামল দেখিয়েছে, জিয়াউর রহমানের শাসনামলও দেখিয়েছে। কাজেই এইখানে হতাশা ছড়িয়ে দেওয়া যে শেখ হাসিনাই লাস্ট শব্দ বাংলাদেশে, এইটা হচ্ছে হতাশাগ্রস্তদের বা এই সরকারের নানা সুবিধা ভোগ করা, চুইয়ে পড়া কিছু আপনার অর্থ বা বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসার, সেগুলো করে জনগণকে বিভ্রান্ত করা। এবং এমন কিছুই হয়নি। 2014 থেকে 24 মাত্র 10 বছর অবৈধভাবে আছে, জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। এরশাদের বিরুদ্ধে 9 বছর লেগেছিল সব দল মিলে, আর আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল। কাজে এখানে আমাদের কোনো বিভ্রান্তকারীদের কথায় বিভ্রান্ত না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট সত্যের প্রতিফলন, বরং আমি বলবো অনেক লিবারাল করে তারা লিখেছে। তারা তাদের সাথে কি করে করুক গা, ওইটার দিকে আমরা চেয়ে নেই। আমাদের লড়াই আমাদেরই করতে হবে, এবং এই লড়াই চলছে। এবং বাংলাদেশে আরো বিপদে পড়বে। আপনি আইজি বেনজিরের অবস্থা দেখেছেন? এইটা তো আপনার ওই কি বলে শীর্ষ, ওই টিপস অফ দি আইসবার্গ। এখন বেনজির না, যে কোনো ওসির, যে কোনো ইউনোর, আওয়ামী লীগের যে কোনো উপজেলা সভাপতির, ওই যে আমার আক্তার ভাইয়ের জেলার যে কোনো কটিয়াদির উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টের প্রপার্টির হিসাব নেন। কাজেই সীমাহীন লুটপাটের বিরুদ্ধে একটাই পথ, কঠিন পথ, সেটি হচ্ছে ঐক্যবদ্ধ জনগণের আন্দোলন, মুক্তিযুদ্ধের মূল চেতনা। ভোটের মাধ্যমে আমি আমার সরকার ঠিক করব। হ্যাঁ, সেই সরকার ভুল করলে তাকেও সমালোচনা করব, কিন্তু অন্যরা ভুল করেছে দেখে, যারা ভুল আর যারা পাপ, দুই ভুলকারী আর পাপকারীকে একসঙ্গে মেলানো মানে এই সরকারের পক্ষে কথা বলা। আমি এটা তীব্র নিন্দা করি।
ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার করবেন। ভালো লাগলে আগামীকাল রাত 8:30 দেখা হবে। সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।